হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এটি হচ্ছে WBSLST ফিজিক্যাল সায়েন্স প্রিপারেশনের জন্য 9 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা কভার করব যে টপিক, সেটা হলো স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এই দুটো টপিক। অ্যাকচুয়ালি এই টপিকটা আমি আগের 8 নম্বর ভিডিওতেই কন্টিনিউ করতে চেয়েছিলাম, এই এলাস্টিক কলিশন অফ পার্টিকলস মুভিং ইন দ্য সেম লাইন, সেই সঙ্গে স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আগের ভিডিওতেই ভেবেছিলাম কন্টিনিউ করব, কিন্তু কিছু কারণবশত জাস্ট এই টপিকটা যখনই কমপ্লিট হলো তখন মোবাইলে একটা আপডেট নিয়ে নিল এবং মোবাইল স্টপ হয়ে গেল। তো ওই ভিডিওটা আলাদা হয়ে গেছে আর এই ভিডিওটা আলাদা হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস 9টা আমার সাইডে লিখে রেখেছি। আদারওয়াইজ এটা যেহেতু আমার প্ল্যান ছিল যে ক্লাস 8-এ কন্টিনিউ করব, তো ক্লাস 8টা আমার আগের ভিডিওর ওপরে লেখা ছিল সুন্দর করে। এখানে ক্লাস 9টা যেহেতু প্ল্যানের বাইরে, তো সেটাই এই জন্যই আমি ক্লাস 9টা এদিকে কোণার মধ্যে লিখে রেখেছি। আসলে মোবাইল থেকে ভিডিও করতে গিয়ে মানে অনেক প্রবলেমের ফেস করতে হয়, যেটা আমি দেখছি আর কি। মানে বড় ভিডিও তৈরির ক্ষেত্রে, ছোট ভিডিওতে কোনো অসুবিধে হয় না, 5 মিনিট 10 মিনিট 15-20 মিনিটের ভিডিওতে কোনো অসুবিধে হয় না, কিন্তু ভিডিও লেন্থ যেই 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই আপলোড করতে সময় নিচ্ছে অনেক, আপলোড হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে বা আপলোড হচ্ছে না, কখনো 1 ঘন্টার ভিডিও মানে 25 মিনিট কন্টিনিউ হওয়ার পর মোবাইল আপডেট নিয়ে নিচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলো, যাই হোক একটুখানি বললাম তোমাদের, কেননা অনেক রকমের ক্লাস দেওয়া হবে, তো আবারও এই ধরনের সমস্যা হতে পারে, তাই জন্য ব্যাপারটা জানিয়ে রাখলাম। সে যাই হোক, আমি চেষ্টা করব আমার মতো করে, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে ফিজিক্স পার্টটা তোমাদের পরীক্ষার আগে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে টপিক এ প্রবেশ করা যাক। আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এই টপিকগুলো দিয়ে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ফ্রিকশনটা কী জিনিস। ঠিক আছে, আমি ছবি এঁকে রেখেছি, ডেফিনিশন বা সংজ্ঞাটা লিখে রেখেছি, টাইপসগুলো লিখে রেখেছি, যাতে আমাদের দুই তরফের সময়ই অপচয় না হয়। ঠিক আছে, তো দেখো ফ্রিকশনটা কী জিনিস, ফ্রিকশন বা ঘর্ষণ গল্পটা কীরকম, ঘর্ষণের গল্পটা কী। যখন আমরা কি করি, যখন আমরা একটা বস্তুকে অন্য একটা সারফেসের ওপরে পুশ করি বা ধাক্কা দিই, ঠিক আছে, মনে করো এখানে একটা সারফেস রয়েছে, এটা একটা কাঠের ব্লক, তো এই ব্লকটাকে আমরা এই সারফেসের ওপর দিয়ে যখন চালনা করব বা একটা ফোর্স অ্যাপ্লাই করব বা ধাক্কা দেব, অ্যাকচুয়ালি ফোর্সটা হচ্ছে পুশ আর পুল, ধাক্কা বা ঠেলা, সেটা কি ফোর্স আর কি, এক কথায় আমরা বলি, ছোট ক্লাসে পড়েছি। তো সেই এটার উপর ধাক্কা দেওয়া মানে এটার উপর একটা বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করার পরে কি হয়, এই ব্লকটা কিছু দূর চলার পর ও থেমে যায়, তাই না, মানে স্টপ হয়ে যায়। থেমে যাওয়া মানে কি, ওর ফাইনাল ভেলোসিটিটা 0 হয়ে গেল। এবার আমরা থার্ড যে ইকুয়েশনটা জানি, কাইনেমেটিক্স থার্ডে 3টে ইকুয়েশনের থার্ড ইকুয়েশন হচ্ছে v² - u² = 2as। ঠিক আছে, দেখো সব চ্যাপ্টারগুলো কিন্তু ইন্টারলিঙ্কড, ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে জানতে হবে, বিশেষ করে থিওরিটা, আদারওয়াইজ কিন্তু থিওরি রিলেটেড প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো না। তো যাই হোক, এটা দেখো বললাম যে বস্তুটা একটু দূর চলার পরে স্টপ হয়ে গেল, তাহলে ওর ইনিশিয়ালি আমি একটা ভেলোসিটি দিয়েছি, ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে মুভ করার পর ফাইনালি ও স্টপ করে গেল, তার মানে ফাইনাল ভেলোসিটি ভিটা 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এটার যে অ্যাক্সিলারেশন এ সমান পাবো হচ্ছে -u² / 2s। এই নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে, নেগেটিভ সাইনটা বোঝাচ্ছে যে যেদিকে মুভমেন্টটা হচ্ছে তার উল্টো দিকে নিশ্চয়ই কিছু একটা কাজ করছে, যার জন্য বস্তুটা স্টপ হয়ে যাচ্ছে। ওই যে উল্টো দিকে যেই জিনিসটা কাজ করছে, যেই ফোর্সটা কাজ করছে, সেটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন। অর্থাৎ ওই ঘর্ষণ বলের জন্যই বা ঘর্ষণ যে ঘটনাটা, সেই ঘটনাটার জন্যই কিন্তু এই ব্লকটা স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ইকুয়েশন থেকেও আমরা ব্যাখ্যা করতে পারি, নর্মালিও ব্যাখ্যা করতে পারি। তাহলে ওই যে বললাম যে একটা বস্তু অন্য একটা সারফেসের ওপর দিয়ে যদি আমরা পুশ করি বা অ্যাপ্লাইড ফোর্স দিই, ফোর্স অ্যাপ্লাই করি, কিছু সময় পরে সেই বস্তুটা স্টপ হয়ে যায়। যেই ফ্রিকশনাল ফোর্সের জন্য ওটা স্টপ হয়ে যাচ্ছে, মানে যেই ফোর্সের জন্য স্টপ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স।
আর ঘটনাটাই হচ্ছে ফ্রিকশন। তাহলে ফ্রিকশন ইজ নাথিং বাট আ কাইন্ড অফ ফোর্স, ঠিক আছে? ফ্রিকশন হচ্ছে একটা ফোর্সের টাইপ বলতে পারি আমরা। ফ্রিকশন ইজ এ ফোর্স which opposes the relative motion between two surfaces in contact and acts tangentially along the surfaces in contact. তার মানে ফ্রিকশনাল ফোর্সটা কিভাবে কাজ করছে? ট্যানজেন্সিয়ালি। এই যে দুটো এই যে সারফেস আছে আর এটার নিচে ব্লকের নিচেও একটা সারফেস রয়েছে, তো এই দুটো সারফেসের মধ্যে একটা যে বস্তুটার যে মোশন হচ্ছে বা মুভমেন্ট হচ্ছে, সেই মোশন বা মুভমেন্টটাকে কিন্তু বাধা দিচ্ছে, অপোজ করছে। দেখো, অপোজ দ্য রিলেটিভ মোশন, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফ্রিকশন। তোমরা ফ্রিকশনের সংজ্ঞা তোমাদের বিভিন্ন বইতে পেয়ে যাবে, যেটা তোমাদের সহজ মনে হয় সুন্দর করে নিজেদের খাতায় লিখে নেবে। এবং যখন যখন আমার ভিডিওগুলো দেখবে তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং যেরকম করে লেখা আছে সেরকম করে তো লিখবেই, সেই সঙ্গে যদি নিজেদের কিছু অ্যাড করতে চাও সেগুলো কিন্তু অ্যাড করে দেবে, ঠিক আছে? ফ্রিকশন ব্যাপারটা বোঝা গেল, ফ্রিকশনের ঘটনাটা বোঝা গেল। এবার আমরা জানবো যে ফ্রিকশন কত রকমের হয়। দেখো, ফ্রিকশন মেইনলি 3 রকমের হয়: স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন আর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? কাইনেটিক ফ্রিকশনকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, স্লাইডিং ফ্রিকশন আর হচ্ছে রোলিং ফ্রিকশন। এই দুটোতে পরে আসছি। প্রথমে আমরা এই তিনটে স্ট্যাটিক, লিমিটিং আর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তো স্ট্যাটিক ফ্রিকশনের গল্পটা কি? দেখো, স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে স্থির বা নো মুভমেন্ট বা নো মোশন, তাই তো? এবার এই স্ট্যাটিক ফ্রিকশনের গল্পটা হচ্ছে এই যে ব্লকটা রয়েছে একে আমরা ফোর্স দিচ্ছি কিন্তু এর কোনো মুভমেন্ট হচ্ছে না। তার মানে কি সেখানে কোনো ঘর্ষণ বল কাজ করছে না? ঘর্ষণ বল কাজ করছে কিন্তু সেখানে মুভমেন্ট হচ্ছে না। ওই যে ঘর্ষণ বলটা বা ওই যে ঘর্ষণটা, ওটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? যেখানে কোনো বস্তুর মুভমেন্ট হচ্ছে না। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটাকে আমরা কি বলতে পারি? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেই ফোর্স অফ ফ্রিকশন যেটা হচ্ছে অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। এই যে অ্যাপ্লাইড ফোর্সটা আর কি অ্যাপ্লাই করছি সেটার সঙ্গে সমান এবং বিপরীতমুখী ক্রিয়া করে ডিউরিং দ্য স্টেশনারি স্টেট অফ দ্য বডি, যখন বডিটা স্টেশনারি স্টেটে থাকে, ঠিক আছে? বডিটা স্টেশনারি স্টেটে থাকে, সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আমি আরও একবার বলে দিচ্ছি, স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্যাট ফোর্স অফ ফ্রিকশন which is always equal and opposite to the applied force during the stationary state of the body, মানে বডিটা তখনও স্টেশনারি স্টেটে আছে এই স্ট্যাটিক ফ্রিকশন চলাকালীন সময়ে। এবার দেখো পরের গল্পটা কি হবে। লিমিটিং ফ্রিকশন চলে আসবে আমাদের গল্পে। যেই মুহূর্তে বডিটা চলা শুরু করবে, যেই মুহূর্তে ওর স্ট্যাটিক ফ্রিকশনের গল্পটা শেষ হয়ে যাবে, যেই মুহূর্তে বস্তুটা চলা শুরু করবে, সেই ফ্রিকশন টাইমিং বা সেই ফ্রিকশনটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা বলতে পারি হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তাহলে লিমিটিং ফ্রিকশনটা কী জিনিস? লিমিটিং ফ্রিকশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বা সেই ভ্যালু যেটা কখন আসবে আমাদের গল্পে, বা মনে করো which comes into play when a body just begins to move over the surface of another body। মানে এই বস্তুটা যখন যেইমাত্র এই সারফেসের ওপরে মুভ করা শুরু করবে, এই স্ট্যাটিক ফ্রিকশনের গল্পটা ভুলে গিয়ে যেইমাত্র এই মুভ করা শুরু করবে, সেই যে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটাই হয়ে যাবে আমাদের লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে? লিমিটিং ফ্রিকশন ইজ দ্যাট maximum or is the maximum value of static friction which comes into play when a body just begins to move over the surface of another body। বোঝা গেল? তো লিমিটিং ফ্রিকশন আমাদের গল্পে কখন আসবে? যখন জাস্ট বস্তুটা মুভ করা শুরু করবে। আর লিমিটিং ফ্রিকশনটা কি? ওই যে স্ট্যাটিক ফ্রিকশনটা আমরা পড়েছিলাম আমাদের গল্পে, ওই স্ট্যাটিক ফ্রিকশনেরই একটা ম্যাক্সিমাম ভ্যালু, আর এই ভ্যালুতে আর বস্তুটা স্ট্যাটিক থাকে না, স্থির থাকে না, ও তখন মুভমেন্ট শুরু করে দেয়। এবার নেক্সট আমাদের গল্পে আসবে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাহলে তারপরের গল্পটা কি? ওই যে ও যে মোশনে আছে, ও যে মুভমেন্টে আছে, তখন যেই ফ্রিকশনাল ফোর্সটা বা যেই ফ্রিকশনটা আসবে আমাদের গল্পে, সেটাই কাইনেটিক ফ্রিকশন। বোঝা গেল? তাহলে কাইনেটিক ফ্রিকশন হচ্ছে
কাইনেটিক ফ্রিকশন ইজ দ্যাট ফোর্স অফ ফ্রিকশন দ্যাট কামস ইনটু প্লে when one body actually moves over the surface of another body. যখন এই বডিটা অ্যাকচুয়ালি মুভ করা শুরু করে তখন হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের ব্যাপার আসবে। দেখো স্ট্যাটিক ফ্রিকশনে স্থির ছিল, আর লিমিটিং ফ্রিকশনে জাস্ট ও চলা শুরু করলো, আর যখন ফুললি চলা শুরু করলো তখন গল্পে আসবে আমাদের কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, এবার দেখো স্লাইডিং আর রোলিং ফ্রিকশন, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনেরই দুটো ভাগ, স্লাইডিং আর রোলিং ফ্রিকশন। আমি জাস্ট বলে দিচ্ছি স্লাইডিং ফ্রিকশনটা কি। দ্য অপোজিং ফোর্স দ্যাট কামস ইনটু প্লে when one body is actually sliding over the surface of the other body is called sliding friction. মানে হচ্ছে স্লাইডিং ফ্রিকশনটা হচ্ছে নর্মালি কাইনেটিক ফ্রিকশন আমরা ধরতে পারি। ঠিক আছে, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই অ্যাপ্লাইড ফোর্স, না এটা বলেছি সরি, অ্যাপ্লাইড ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব এদিকে। এবার আমাদের যে ফ্রিকশনাল ফোর্স বা যেই অপোজিং যে রিলেটিভ মোশন যেই ফোর্সটা তৈরি করছে সেটার ডিরেকশন কিন্তু এই উল্টো দিকে হবে। আমরা এই ফর্মুলার থেকেও সেটা দেখতে পারি। এবার স্লাইডিং ফ্রিকশন বললাম, স্লাইডিং ফ্রিকশনের এক্সাম্পলও আমরা এটাই নিতে পারি যে একটা ফ্ল্যাট ব্লক মুভিং ওভার হরিজন্টাল টেবিল, কোনো একটা টেবিলের উপরে একটা কাঠের ব্লককে যদি আমরা মুভ করাই সেটা আমরা স্লাইডিং ফ্রিকশন হিসেবে এক্সাম্পল দিতে পারি। এবার রোলিং ফ্রিকশনটা কি, দেখো ইট ইজ দ্য অপোজিং ফোর্স দ্যাট কামস ইনটু প্লে ওয়েন এ বডি অফ সিমেট্রিক শেপ, মনে করো কোনো একটা হুইল বা চাকা একটা এই সারফেসের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম করে মুভ করবে, তো এর একটা রেডিয়াস থাকবে, কিন্তু হুইলের একটা রেডিয়াস থাকবে, এর গল্পটা পরে বলছি। তো রোলিং ফ্রিকশনটা হচ্ছে অপোজিং ফোর্স দ্যাট কামস ইনটু প্লে when a body of symmetric shape, it may be wheel, it may be cylinder, it may be disc etc. মানে এই ধরনের জিনিস, ডিস্ক, সিলিন্ডার, হুইল, এই ধরনের জিনিসগুলো যখন রোল ওভার দ্য সারফেস অফ অ্যানাদার বডি, যখন অন্য আরেকটা সারফেসের ওপর দিয়ে রোল করবে তখন যেই ফ্রিকশনাল ফোর্সটা আসবে আমাদের গল্পে সেটাই হচ্ছে রোলিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশনাল ফোর্স। তাহলে এবার আমরা দেখে নেব হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই আর এর গল্পটা আমি বললাম এখানে আসছি, এখানে একটু ব্যতিক্রমী ঘটনা ঘটবে, তার আগে আমি কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশনটা বলে দিচ্ছি। দেখো এই যে আমাদের ছবিটা, আচ্ছা আমি ছবিটা আবার এঁকে নিই, ছবিটা আমাদের লাগবে, এই হচ্ছে আমাদের একটা সারফেস, এই হচ্ছে আমাদের একটা ব্লক, এই হচ্ছে আমাদের একটা ব্লক, এই দিকে আমরা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এদিকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এর উল্টো দিকে থাকবে হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স, এটাকে আমরা লিখি এফএস বা স্ট্যাটিক ফ্রিকশনের ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিকের এস, ঠিক আছে, এফএস। আর এবার দেখো গল্পে আরও দুটো জিনিস আসবে, একটা হচ্ছে নর্মাল রিয়াকশন ওপরের দিকে এইভাবে ক্রিয়া করবে, আর এই ব্লকটার যে ওয়েট বা গ্র্যাভিটেশনাল একটা যে ফোর্স সেটা নিচের দিকে ক্রিয়া করবে, সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এই গল্পে চারটা জিনিস মনে রাখতে হবে। এটা এদিকে হচ্ছে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি, এর জন্য হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, যেটা ফ্রিকশন সেটা হচ্ছে তার উল্টো দিকে হবে, এফএস দিয়ে লিখলাম, ওপরের দিকে থাকবে একটা নর্মাল ফোর্স, নিচের দিকে থাকবে হচ্ছে আমাদের ডাব্লিউ বা হচ্ছে এটা হচ্ছে ওয়েট বলতে পারি, বা হচ্ছে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সও বলতে পারি। এবার দেখা গেছে যে, বা এটা আমরা দেখেছি, বা এটা হচ্ছে ল অফ ফ্রিকশন থেকেও আমরা বলতে পারি, লস অফ লিমিটিং ফ্রিকশন থেকেও বলতে পারি, এই এফএস এই যে নর্মাল রিয়াকশান রয়েছে সেটার সঙ্গে সমানুপাতি হয়, এফএস ইজ প্রপোর্শনাল টু এন। এবার আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই প্রপোর্শনাল সিম্বল উঠিয়ে আমরা কি আনি, কত রকমের কনস্ট্যান্ট রয়েছে আমাদের সেগুলো লিখতে হবে। তো এইখানে আমরা যেই কনস্ট্যান্টটা লিখব মিউ এস এন, এই কনস্ট্যান্টটাই হচ্ছে এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো এক্ষেত্রে যেহেতু আমরা স্ট্যাটিক এবং লিমিটিং ফ্রিকশনের গল্প বলছি, তো এই যে মিউ এসটা এটাকে আমরা লিখতে পারি কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন। তাহলে মিউ এস
বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে আমরা কীভাবে লিখতে পারি, মিউএসটাকে লিখতে পারি এফএস ডিভাইডেড বাই এন। এফএসটা আমাদের কি, এফএসটা হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স বা হচ্ছে লিমিটিং ফোর্স বলতে পারি, লিমিটিং ফ্রিকশন বলতে পারি। ওপরে লিখবে হচ্ছে লিমিটিং ফ্রিকশন, আর নিচে হচ্ছে এন মানে হচ্ছে নর্মাল রিয়াকশন। ঠিক আছে, সিম্পল একটা এক্সপ্রেশন। এইটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এবার দেখো এই কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রেও যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমরা বের করি, একই রকমভাবে আমরা এটাকে কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে লিখতে পারি। সরি, এটা সাফিক্সে হয়ে যাবে মিউ কে ইজ ইকালস টু এফ কে বাই এন। মিউ কে ইজ ইকালস টু এফ কে বাই এন। ঠিক আছে, এবার দেখো, এবার যে আমাদের গল্প, এই এখানে দেখলাম আমরা এফএস ইজ প্রপোর্শনাল টু এন, তাহলে আমরা কাইনেটিকের ক্ষেত্রে পাবো এফ কে ইজ প্রপোর্শনাল টু এন, বা হচ্ছে এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু এন। এখান থেকে আমরা মিউ কের ভ্যালু বের করতে পারি। কিন্তু এই যে বললাম ব্যতিক্রম কেসটা, হ্যাঁ এইখানে হচ্ছে ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। ব্যতিক্রম কেসগুলোর থেকেই কোশ্চেন আর কি অনেক সময় দিয়ে দেয়। তো আমরা এই রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে ওই যে ডিস্কটা বা হুইলটা যে মুভ করছে, রোল করছে, তার একটা কিন্তু রেডিয়াস রয়েছে, তাই না? সেই রেডিয়াসটা যদি আর হয়, রেডিয়াস অফ হুইল যদি আর হয়, তাহলে দেখা গেছে এই এফ আর বা এক্ষেত্রে যে ফ্রিকশনাল ফোর্সটা রয়েছে সেটা এফ আর ইজ প্রপোর্শনাল টু এন অ্যান্ড এফ আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তো এফ আর ইজ প্রপোর্শনাল টু এন ডিভাইডেড বাই আর। এন হচ্ছে নর্মাল রিয়াকশান, আর হচ্ছে আমাদের এই রেডিয়াসটা। তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি এফ আর ইজ ইকুয়ালস টু, কনস্ট্যান্ট আসবে একটা, মিউ আর ইন্টু এন বাই আর। তাহলে এক্ষেত্রে এই মিউ আরটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন। ঠিক আছে, এই জন্যই বললাম যে এখানে একটু ব্যতিক্রমী গল্প আসছে। তো এটাই হচ্ছে ব্যতিক্রমী গল্প। এবার দেখো আমরা যদি এর ডাইমেনশনটা যদি নির্ণয় করি, ঠিক আছে, ডাইমেনশন অফ দিস মিউকে, ঠিক আছে, ডাইমেনশন অফ মিউকে মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ডাইমেনশন। তোমরাই গেস করতে পারছো যে এই দুটোর ক্ষেত্রে ডাইমেনশনটা এক হবে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ডাইমেনশনটা এক হবে না, এর ক্ষেত্রে ডাইমেনশনটা কিন্তু আলাদা হবে। সেটা আমি লিখছি। চলো তাহলে কোএফিসিয়েন্ট ডাইমেনশন, ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রা শূন্য রাশি বা ঘর্ষণ গুণাঙ্ক একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কিন্তু সব ঘর্ষণ গুণাঙ্ক নয়। দেখো মিউএস ইজ ইকালস টু আমরা লিখতে পারি এফএস বাই এখানে নর্মাল রিয়াকশন এন, আবার আমরা লিখতে পারি মিউ কে মানে কাইনেটিক ফ্রিকশনের জন্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন এফ কে বাই এন। এবার দেখো নর্মাল রিয়াকশনও হচ্ছে, এর ডাইমেনশন হচ্ছে ফোর্সের ডাইমেনশন, আর এর ডাইমেনশনও হচ্ছে ফোর্সের ডাইমেনশন, মানে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো এখানে কি কোনো ডাইমেনশন আমরা পাচ্ছি? সব কেটে যাচ্ছে ওপরে নিচে, 1 পাচ্ছি, তাহলে নো ডাইমেনশন। ইন কেস অফ মিউএস অ্যান্ড মিউকে দে হ্যাভ নো ডাইমেনশন। কিন্তু এবার আমাদের গল্পে যদি আমরা মিউআরের কথা লিখি, আমরা কি দেখলাম যে এফ আর ইজ প্রপোর্শনাল টু, সরি এটাকে হ্যাঁ বড় হাতেরই লিখেছিলাম, এফ আর ইজ প্রপোর্শনাল টু n divided by r, তাই তো, and if r is equals to mu r into n divided by r। এখান থেকে মিউ আর এর ডাইমেনশন বের করবো আমরা, তাহলে মিউ আরটাকে বাঁদিকে রাখি, মিউ আর, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এফ আর ইন্টু আরটা এদিকে ওপরে যাবে, এনটা এদিকে নিচে আসবে। ঠিক আছে, এবার দেখো এই এফ আর হচ্ছে এন,
এই ডাইমেনশন তো কেটে যাবে, তাহলে কি থাকছে আর, আর হচ্ছে রেডিয়াস হচ্ছে একটা লেন্থ, তাহলে এটা হয়ে যাবে একটা লেন্থের ডাইমেনশন, ঠিক আছে। ডাইমেনশন অফ লেন্থ মানে হচ্ছে এল থার্ড ব্র্যাকেটে, তাহলে কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশনের ডাইমেনশন কিন্তু এল হয়, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। এবার এই টপিকগুলোর থেকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটি হচ্ছে কারেক্ট নয়, ঠিক আছে, কোনটি কারেক্ট নয়। তো রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশন, হ্যাঁ এটা বলতে ভুলে গেলাম। তো এই তিনটের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে একটা রিলেশন, মিউ আর লেস দ্যান মিউ কে লেস দ্যান মিউ এস, আর উল্টো দিক থেকে যদি বলি মিউ এসটা সবসময় বড় হয় মিউকের থেকে আর মিউ আর এর থেকে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। এবার প্রশ্নটা দেখো, বলেছে নিচের কোন স্টেটমেন্টটা সত্য নয় বা ইনকারেক্ট। রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর হচ্ছে মিউএসটা মিউকের থেকে বড়, এটা হচ্ছে মিউআরের থেকেও বড়। তো ব্যাপারটা এখানে সিম্পল, রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশন। আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে মিউএসটা হচ্ছে মিউআরের থেকে বড়, তাহলে মিউআরটা ছোট। এই রিলেশনটাই আমরা এই ফ্রিকশন দিয়ে যদি বলি, দেখো এর সঙ্গে এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাই তো, তার মানে এ যদি বড় হয় এও বড় হবে। তো আমরা এইভাবেও লিখতে পারি যে এফ এস গ্রেটার দ্যান এফ কে গ্রেটার দ্যান এফ আর, ঠিক আছে। অর্থাৎ এফ আর লেস দ্যান এফ এস, সেটাই তো বলেছে এখানে, রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশন, তো এটা সত্যি। তারপর লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন, হ্যাঁ অবশ্যই এটাও কারেক্ট, লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন, এফ এস ইজ প্রপোর্শনাল টু এন, এটা আমরা দেখেছি। তারপর বলেছে কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন হ্যাজ ডাইমেনশন অফ লেন্থ, এটা কি ঠিক? স্লাইডিং ফ্রিকশন বা রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে হচ্ছে ডাইমেনশন অফ লেন্থ, আর বাকিগুলো যে আছে স্লাইডিং বলো, তারপর কাইনেটিক বলো, তারপরে লিমিটিং ফ্রিকশন বলো, প্রত্যেকটা হচ্ছে ডাইমেনশন লেস কোয়ান্টিটি, কেননা ওটা জাস্ট দুটোর রেশিও। রোলিং ফ্রিকশন হচ্ছে ডাইমেনশন অফ লেন্থ, তাই না? তাহলে কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন হ্যাজ ডাইমেনশন অফ লেন্থ, এটা হচ্ছে ভুল ইনফরমেশন, ঠিক আছে। তো এটাই হবে আমাদের উত্তর, যে এটাই হচ্ছে ইনকারেক্ট। আর ফ্রিকশনাল ফোর্স অপোজেস দ্য রিলেটিভ মোশন, এটা তো আমরা প্রথমেই দেখলাম, ফ্রিকশনাল ফোর্সের যে ক্যারেক্টারিস্টিক্স বা সংজ্ঞা সেখানেই দেখলাম। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে, যার জন্য তোমাদেরকে বললাম যে ব্যতিক্রমী প্রশ্নগুলো কিন্তু এই ধরনের আসবে, ঠিক আছে। এবার দেখো আরেকটা বিষয় তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দুটো যে অ্যাঙ্গেল রয়েছে আমাদের এক্ষেত্রে, সেই অ্যাঙ্গেল দুটোর মধ্যে কি রিলেশন, ঠিক আছে। ঘর্ষণ কোণ আর হচ্ছে বিরাম কোণের মধ্যে সম্পর্ক, আমি অনেকগুলো ছবি আঁকিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়, বিশেষ করে না কেমিস্ট্রি স্টুডেন্টদের, কেননা আমি নিজের কেমিস্ট্রির অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে আমি যদি কেমিস্ট্রির ভিডিও বানাই তাহলে আমি একদিন বসলাম কেমিস্ট্রির বইটা নিয়ে, কেমিস্ট্রির সিলেবাসটা নিয়ে, তারপর মানে আমার এখন বলতেও হাসি পাচ্ছে। আমি জাস্ট আধ ঘন্টা সিলেবাসটা দেখলাম, তারপরে আমার কাছে তো বই বেশি নেই, যে একটা দুটো যে বই আছে সেই বইগুলো খুলে একটু দেখলাম, ওরে বাবা পুরো মাথাটা ঘুরে গেল, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। মানে এইরকম হচ্ছে কেমিস্ট্রির অবস্থা। তো আমি জানি না যে কেমিস্ট্রি স্টুডেন্টদের ফিজিক্সের অবস্থা কেমন। তো আমি ফিজিক্সের স্টুডেন্ট, আমার কেমিস্ট্রির অবস্থা মানে খুবই বাজে, আমি কোনো ক্লাসই আপলোড করতে পারবো না, কেননা নিজেই যদি না বুঝি তাহলে অন্যদেরকে কি করে বোঝাবো, তাই না? বিষয়টা হচ্ছে এটাই। সেই 11-12 পড়েছি, তারপরে কিছু অল্প কিছু টপিক
কিছু কিছু না, কেননা 19-এর সিলেবাস পুরোটাই 11-12ই বেশি, অল্প কিছু গ্র্যাজুয়েশনে হয়তো ছিল। যাই হোক, গ্র্যাজুয়েশনের পড়া তো তোমরা জানোই, ওর কেমিস্ট্রি তো পরীক্ষার আগে কয়দিন পড়লাম, মুখস্থ টুখস্থ করে নিলাম, এই ওই করে হয়ে যেত। ওরকম তো সিরিয়াসলি পড়া ছিল না কেমিস্ট্রি মানে 11-12-এর পর। গ্র্যাজুয়েশনে অল্প পড়েই কেমিস্ট্রিটা হয়ে যেত। তো এখন কেমিস্ট্রি সিলেবাসটা দেখে আমার পুরো মাথাটা ঘোরাচ্ছে। তো তাই জন্যই ওই সিচুয়েশনটার পর আমি ভাবলাম যে এই ধরনের যখন কোনো ছবি টবি আসবে ফিজিক্সের, তখন অবশ্যই অ্যাটলিস্ট কেমিস্ট্রির যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমার আর কি এরকম ভেঙে ভেঙে এক্সপ্লেন করাটা উচিত। ফিজিক্সের স্টুডেন্টরা আশা করি বুঝতে পারবে, কিন্তু এটাও সত্যি যে ফিজিক্সের স্টুডেন্টরা যখন কেমিস্ট্রি পড়বে একটু হলেও মাথা ঘোরাবে। আমার তো অনেক বেশি মাথা ঘুরিয়েছিল। তো যাই হোক, সেসব অন্য প্রসঙ্গ। চলো এবার দেখে নিই ঘর্ষণ কোণ ও বিরাম কোণের মধ্যে সম্পর্ক। ওই একই রকম আবার এখানে তাহলে প্রথমে জেনে নিই যে ঘর্ষণ কোণটা কি আর বিরাম কোণটা কি জিনিস। দেখো, ঘর্ষণ কোণ হচ্ছে, এটা হচ্ছে সেই আমাদের আবার এটা হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে একটা সারফেস, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, এখানে নর্মাল রিয়াকশনটাকে আর দিয়ে লিখেছি আমি, ঠিক আছে। এন দিয়েও লেখা যায়, আর দিয়েও লেখা যায়, ডোন্ট ওয়ারি, ইটস ওকে, সেম জিনিস। নর্মাল রিয়াকশন হচ্ছে এখানে আর দিয়ে লেখা আছে। তাহলে ঘর্ষণ কোণটা কি? সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ ও লম্ব প্রতিক্রিয়া। সীমাস্থ ঘর্ষণ, লম্ব প্রতিক্রিয়া মানে এই যে এটা নর্মাল রিয়াকশন, এটার বাংলা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। মানে বাংলাটা অনেকটা মানে যারা গ্র্যাজুয়েশন ইংরেজিতে করেছে তারপরে ওই বাংলাটা মানে একটুখানি কঠিনই হয়ে যায়। তো সীমাস্থ ঘর্ষণ লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। সীমাস্থ ঘর্ষণ মানে এই যে আমাদের যে এই যে লিমিটিং ফ্রিকশনের যে ভ্যালুটা এটা, আর এই যে লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন, এই নর্মাল রিয়াকশনের যে রেজাল্টেন্ট, ঠিক আছে, নর্মাল রিয়াকশনের রেজাল্টেন্ট কোনটা? এই যে এটা নর্মাল রিয়াকশনের রেজাল্টেন্ট হচ্ছে এটা। এবার সেই তাদের যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, রেজাল্টেন্ট আর নর্মাল রিয়াকশনের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাই হয়ে যাবে আমাদের হচ্ছে ঘর্ষণ কোণ। সীমাস্থ ঘর্ষণ ও লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি, লম্ব প্রতিক্রিয়া সঙ্গে যে কোণ উৎপন্ন করে। আচ্ছা, লব্ধি বলতে, রেজাল্টেন্ট বলতে এই দুটোরই যে রেজাল্টেন্ট, আর এই পার্টটার যে রেজাল্টেন্ট, এটা তোমাদের ওই ভেক্টর যে রয়েছে সেখান থেকে তোমরা ভেক্টরের যে ক্লাসটা সেখান থেকে দেখেছি আমরা। এই এ ভেক্টর বি ভেক্টর যদি হয়, এদের হচ্ছে রেজাল্টেন্টটা আমরা এইভাবে লিখতে পারি বা আঁকাতে পারি, সেই কনসেপ্ট থেকেই এখানে এসেছে। তো মেইনলি এটা হচ্ছে ঘর্ষণ কোণ। আর বিরাম কোণ কি? মনে করো এবার এই ব্লকটাই একটা মানে একটা সারফেসের উপর দিয়ে স্লাইড করছে, আর যেই সারফেসটা অনুভূমিকের সঙ্গে এই থিটা কোণে আনত আছে, ঠিক আছে, থিটা কোণে আনত রয়েছে, এরকম একটা অনুভূমিকের সঙ্গে একটা থিটা কোণ করে আনত বস্তুর ওপর দিয়ে একটা ব্লক মুভ করছে, তখন তার যে এই লম্ব প্রতিক্রিয়ার নর্মাল রিয়াকশন, এবার এখানেও কিছু কিছু গল্প আসবে। নর্মাল রিয়াকশনটা আমাদের হচ্ছে এইদিকে, মানে লম্ব প্রতিক্রিয়াটা, আর এই ব্লকটার যে ওয়েট সেটা কাজ করবে হচ্ছে নিচের দিকে, ব্লকের সোজা নিচের দিকে, এইদিকে হচ্ছে ওয়েট। এবার একই রকমভাবে এই ওয়েটটা যদি আমরা মাঝখান বরাবর আঁকি, এই মাঝখান বরাবর একটা ওয়েট আঁকলাম, তো আমরা যদি এটাকে উপাংশে ভাগ করে দিই, এটা তো রেজাল্টেন্ট, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আলফা, তো এটা যদি উপাংশে ভাগ করি তাহলে অনুভূমিক উপাংশ হয়ে যায় কিন্তু ডাব্লু কস থিটা, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিগোণমিতি বলো বা হচ্ছে ম্যাথমেটিক্স বলো, তার রুলস। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই রেজাল্টেন্টটা যদি ডাব্লু হয়, এই অনুভূমিক উপাংশটা হয়ে যায় কস আলফা, মানে এই অ্যাঙ্গেলের কস আলফা, তার সঙ্গে এই ডাব্লু, আর
এই উলম্ব উপাংশটা হয়ে যায় ডাব্লু সাইন আলফা। একই রকমভাবে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই ছবিটাকে আমি এইভাবে এঁকেছি, এই থিটাটা নিয়েছি এদিকে, আর আরটা দেখো, আরটা হচ্ছে অনুভূমিক আছে, আর এদিকে আমাদের হচ্ছে এটা হচ্ছে উলম্ব আছে, এফএস এটা ফ্রিকশনাল ফোর্স। তো এফএসটা এইদিকে আর আরটা এদিকে অনুভূমিক। একই রকমভাবে এটা যদি রেজাল্টেন্ট হয়, রেজাল্টেন্টকে যদি এন ধরি, তাহলে এন আর থিটা, তাহলে এদিকে হয়ে যাবে এন কস থিটা, আর এদিকে হয়ে যাবে ওপরের দিকে কি হয়ে যাবে, উপরের দিকে হয়ে যাবে এন সাইন থিটা। একই রকমভাবে এই ডাব্লু কস আলফা, ডাব্লু সাইন আলফা, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। এবার এটা ডাব্লু সাইন আলফা, ডাব্লু কস আলফা হয়ে গেল। এবার যে বিষয়টা বিরাম কোণ, আমি ঘর্ষণ কোণটা বললাম, বিরাম কোণ হচ্ছে এই যে নতি, একটা যে স্লোপ করে যে আছে, এই যে নতি কোণের যে সর্বনিম্ন মানের জন্য তার উপরে রাখা কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে নামতে থাকে, তাকে বিরাম কোণ বলে। মানে দেখা গেল যে একটা অ্যাঙ্গেল পর্যন্ত এই বস্তুটা, ব্লকটা নামছে না। দাঁড়াও, এটাকে ভালো করে কিভাবে বোঝানো যায়। এইটা মনে করো একটা কলম রয়েছে, আর আমার কাছে একটা গার্ডার রয়েছে। মনে করো এটা আমাদের সারফেস, ঠিক আছে। সারফেসের সঙ্গে কিন্তু, সারফেস থেকে কিন্তু এটা একটু ওপরে আছে, দেখতে পাচ্ছ কি না? তো এটা কিন্তু তবু পড়ছে না, ঠিক আছে। এটা পড়ছে না বলতে ও স্লাইড করছে না। এবার দেখা যাবে আমি যদি একটু একটু করে ওঠাই, তাহলে ও একটা সময় পরে এখান থেকে কিন্তু পড়া শুরু করবে, ঠিক আছে। ওই যে মিনিমাম অ্যাঙ্গেলটা, যখন আর কি ও এই স্ট্রেট লাইন বরাবর পড়া শুরু করবে, সেই মিনিমাম অ্যাঙ্গেলটাই হয়ে যাবে হচ্ছে আমাদের বিরাম কোণ, ঠিক আছে। এবার এই বিরাম কোণ আর ঘর্ষণ কোণের যে সম্পর্ক, সেটা আমরা জাস্ট একবার লিখে দিব, এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বিরাম কোণ আর ঘর্ষণ কোণ পরস্পর সমান। আমরা এখান থেকে লিখতে পারি বা মনে রাখবো, মিউ ইজ ইকালস টু ট্যান থিটা। থিটা হচ্ছে এটা। আবার এই ছবিটার থেকে আমরা পাবো হচ্ছে মিউ ইজ ইকালস টু ট্যান আলফা। এই আলফাটা হচ্ছে বিরাম কোণ, এটা হচ্ছে ঘর্ষণ কোণ, ঠিক আছে। তাহলে মিউ ইজ ইকালস টু ট্যান থিটা, আবার মিউ ইজ ইকালস টু আমরা পাবো হচ্ছে ট্যান আলফা। অত এক্সপ্রেশনের মানে খুব বেশি এক্সপ্রেশনের দরকার নেই, এটা জাস্ট তোমরা মনে রাখবে বিরাম কোণ আর হচ্ছে ঘর্ষণ কোণ সমান হয়। বিরাম কোণ এবং ঘর্ষণ কোণ সমান, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এরা হচ্ছে সমান হয়। আর এই এক্সপ্রেশন দুটো মনে রাখতে হবে, মিউ ইজ ইকালস টু ট্যান থিটা, মিউ ইজ ইকালস টু ট্যান আলফা। বোঝা গেল? এবার আমি তোমাদের সঙ্গে কয়েকটা আমার যে বই রয়েছে সেই বই থেকে কয়েকটা নিউমেরিক্যালস জাস্ট শেয়ার করছি, তোমরা তোমাদের মতো করে সলভ করো। তারপরে কি করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে দেখো একটা সুন্দর নিউমেরিক্যাল দেওয়া আছে। আ ব্লক অফ ওয়েট ডাব্লু রেস্টস অন a horizontal plane. A force P inclined at an angle theta to the plane is applied to the block until it is on the of motion. Find the value of coefficient of friction. এই যে আমরা যেই প্রবলেমটা করলাম সেটার উপর বেস করে এই প্রবলেমটা। দেখো এটা আমাদের ব্লক, এটা ডাব্লুটা নিচের দিকে হবে, আর এদিকে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এফএস। এফএস ইজ ইকালস টু, আমরা কি জানি, এফএস ইজ প্রপোর্শনাল টু এন, আর এফএস ইজ ইকালস টু মিউ এন, তাই তো। এফএস ইজ ইকালস টু মিউ এন, তো মিউ এনটা এখানে লিখে দিয়েছি এফএস এর বদলে, নো প্রবলেম। ডাব্লুটা নিচের দিকে, এটা আমরা জানি। এবার বলেছে যে দ্য আচ্ছা, এ ব্লক অফ ওয়েট ইন হরিজন্টাল প্লেন, ফোর্স পি ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। এবার পিটা হচ্ছে ফোর্স পি, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড করা। তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেলে হয়, তো একই রকমভাবে এর যে অনুভূমিক উপাংশ সেটা কস থিটা হয়ে যাবে, উলম্ব উপাংশটা পি সাইন থিটা হয়ে যাবে। আবার আমরা কি জানি, ওপরের দিকে আমাদের নর্মাল ফোর্স থাকবে এন, ওপরের দিকে নর্মাল ফোর্সের জায়গায় বসে আছে পি সাইন থিটা, আবার নিচের দিকে ডাব্লু। তাহলে আমরা এই নর্মাল ফোর্সটাকে কিভাবে বের করব, এই পি সাইন থিটা আর ডাব্লু মাইনাস পি সাইন থিটা, ডাব্লুর থেকে পি সাইন থিটাকে মাইনাস করে দিলেই আমরা নর্মাল রিয়াকশন পাবো। আর মনে রাখতে হবে যে নর্মাল রিয়াকশন ইজ নট অলওয়েজ ইকুয়াল টু ওয়েট। আমরা আগের ছবিতে দেখেছিলাম এদিকে নর্মাল রিয়াকশন থাকে, এদিকে ওয়েট থাকে, ঠিক আছে। মনে হতে পারে যে নর্মাল রিয়াকশন আর ওয়েট কি সব সময় সমান, না, সব সময় সমান নয়, ঠিক আছে। এটাও একটা ভালো পয়েন্ট,
আছে, থিওরিটিক্যাল বেস ভালো, যে নর্মাল রিয়াকশন এবং ওয়েটটা কিন্তু কখনো সমান হবে না। এইভাবে থিওরিটা যদি তোমরা ক্লিয়ার করে নাও, তাহলে থিওরিটিক্যাল প্রবলেমগুলো আছে যে এমসিকিউতে, সেগুলোও তোমরা খুব ভালোভাবে উত্তর করতে পারবে। তো আমরা নর্মাল রিয়াকশন বের করে নিলাম এই ডাব্লু থেকে পি সাইন থিটা মাইনাস করে। এবার দেখো পি কস থিটা ইজিক্যালস টু আমরা কি লিখতে পারি? পি কস থিটা এই দিকের আর এই দিকে কে আছে? এদিকে আছে মিউ এন, তাহলে পি কস থিটা সমান সমান মিউ এন, আবার এন সমান সমান এই মিউ লিখলাম, এনের জায়গায় আমরা এটাকে লিখে দিলাম, ঠিক আছে? এনের জায়গায় ডাব্লু মাইনাস পি সাইন থিটা এখান থেকে চলে আসলো। তাহলে আমরা কি মিউ এর মানটা বের করতে পারবো না? আমাদের তো সেটাই চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে মিউ সমান সমান এই পি কস থিটা ডিভাইড বাই ডাব্লু মাইনাস পি সাইন থিটা, পি কস থিটা ডিভাইড বাই এটা, উত্তর হচ্ছে 2, পি কস থিটা ডিভাইডেড বাই ডাব্লু মাইনাস পি সাইন থিটা। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রবলেম। এবার আমার বই থেকে আরও দুটো প্রবলেম আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের মতো করে লিখে নেবে। ঠিক আছে, এই ফ্রিকশনাল ফোর্স থেকে দেখো 1 এবং 2 নম্বর যে প্রবলেমটা সেটা একটু করে নেবে। এভাবেই কোশ্চেনটা লিখবে, তারপরে সলিউশন লিখবে, বা যদি মুখে মুখে বলো বুঝে গেছো ব্যাপারটা, তাহলে আর লিখে সময় নষ্ট করতে হবে না। কিন্তু প্রবলেম দুটো ভালো, ঠিক আছে? তো এই রকম লেভেলের আর কি কোশ্চেন তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে মোটামুটি। আর এই ফ্রিকশন টপিক থেকে 100% কীভাবে তোমরা প্রিপেয়ার করবে, ওই আবার একই রকম কথা আমি বারবার বলবো, কেননা আমি তোমাদেরকে বারবার মনে করিয়ে দেবো যাতে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, তোমাদের প্রত্যেকের খুব ভালো চাই আমি, ব্যাস। এই জন্যই আমি হাজারবার, যতবার ভিডিও বানাবো ততবার বলবো কীভাবে প্রিপেয়ার করতে হবে, কীভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে। আমি আর কি যেইটুকু বিন্দুমাত্র জানি সেইটুকু তোমাদেরকে বলবো এবং বারবার মনে করিয়ে দেব। তাতে দু একজন যদি বিরক্তও হও, কিছু করার নেই। তো এটার 100% প্রিপারেশনের জন্য কি করতে হবে, তোমাদের কাছে যেই বই রয়েছে সেই বইয়ের টপিকের শেষে একদম চলে যাবে এক্সারসাইজে, যত রকমের প্রবলেম আছে লেভেলটা তোমরা জানো, সেই লেভেল অনুযায়ী তৈরি করে নেবে কোশ্চেন আনসার এবং সেই সঙ্গে প্র্যাকটিস। তাহলেই এই ফ্রিকশন টপিক থেকে তোমাদের 100% প্রিপারেশন কমপ্লিট। ওকে, তো এই কদিন কিছু কারণবশত ভিডিও দিতে পারিনি, আশা করি এখন ওয়াইফাইটা ঠিক হয়েছে, কানেকশন চলে এসেছে, এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই প্রিপারেশন করো ভালো মতন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।